আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সাথে শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, রাশিয়াকে রুখতে অস্ত্রের জন্য মরিয়া ইউরোপ। এরপর জানিয়ে দিব এবার ইসরায়েলকে বয়কট করল গিনেস বুক। তারপর জানিয়ে দিব যে কোনো সময় ভেনেজুয়েলায় হামলা চালাবে যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দিব গাজায় ফের ইসরায়েলি হামলা, সাংবাদিক সহ নিহত 5 ফিলিস্তিনি। এবং সর্বশেষ শিরোনাম, আর্থিক সংকটে জাতিসংঘ, কর্মী ছাঁটাই, বাজেট কমানোর ঘোষণা। রাশিয়াকে রুখতে অস্ত্রের জন্য মরিয়া ইউরোপ। রাশিয়ার ক্রমবর্ধমান আগ্রাসন ও যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে অনিশ্চয়তার মধ্যে মারাত্মক প্রতিরক্ষা সংকটে পড়েছে ইউরোপের দেশগুলো। এ পরিস্থিতিতে তারা নিরাপত্তা হুমকি গুরুত্বের সঙ্গে নিতে শুরু করেছে। তার প্রমাণ ইউরোপীয় কমিশনের সিকিউরিটি অ্যাকশন ফর ইউরোপ বা সেফ। এরই অংশ হিসেবে ইউরোপ জুড়ে শুরু হয়েছে অভূতপূর্ব অস্ত্র কেনা প্রতিযোগিতা। চলতি বছরের মে মাসে ইউরোপীয় কমিশন চালু করে 150 বিলিয়ন ইউরোর সেফ তহবিল। এটি ইউ সদস্যদের কম সুদের প্রতিরক্ষা বিনিয়োগের জন্য ঋণ দেয়। সদস্য দেশগুলোর সামরিক সক্ষমতার ঘাটতি পূরণ এবং যৌথ সামরিক ক্রয়ের মাধ্যমে প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করাই এই তহবিলের লক্ষ্য। সমালোচকরা শুরুতে সন্দেহ করেছিলেন এতে আগ্রহী দেশ পাওয়া যাবে কিনা, কিন্তু 30 নভেম্বর সময়সীমা শেষে দেখা গেল 27 সদস্যের মধ্যে 19 দেশই ঋণের জন্য আবেদন করেছে এবং পুরো তহবিল পূর্ণ হয়ে গেছে। পোল্যান্ড একাই আবেদন করেছে 43.7 বিলিয়ন ইউরোর জন্য। সেফ ছাড়াও ইউর প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর আরেকটি হাতিয়ার হল ন্যাশনাল এসকেপ ক্লজ বা এনইসি। এটি সদস্য দেশগুলোকে সামনে 4 বছরে মোট দেশজ উৎপাদনের 1.5% পর্যন্ত অতিরিক্ত সামরিক ব্যয়ের সুযোগ দেয়, ঘাটতি নিষেধাজ্ঞা না ভেঙেই। জার্মানি সহ এখন পর্যন্ত 16টি দেশ এতে যুক্ত হয়েছে। এই ধারাটি সক্রিয় হলে ইউরোপে আরও 650 বিলিয়ন ইউরো সামরিক খাতে ব্যয় বাড়তে পারে। এদিকে গত জুনে ন্যাটো দীক্ষিতে ইউরোপীয় সদস্য দেশ প্রতিশ্রুতি দিয়েছে 2035 বছরের মধ্যে সামরিক বাজেট জিডিপির 2% থেকে বাড়িয়ে 3.5% নেওয়া, পাশাপাশি প্রতিরক্ষা কাঠামোতে আরও 1.5% ব্যয় করার। কিন্তু যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তন এই মুহূর্তে সবচেয়ে বড় উদ্বেগ। দীর্ঘদিন ঝুলে থাকা পেন্টাগনের গ্লোবাল পোস্টার রিভিউ এশিয়া প্রশান্ত মহাসাগরের সামরিক সক্ষমতা স্থানান্তর এবং ইউরোপ থেকে সেনা সরিয়ে নেওয়া সুপারিশ করতে পারে। যুক্তরাষ্ট্র এখন ইউক্রেনকে দেওয়া অস্ত্রের খরচ ইউরোপকে বহন করতে বলেছে, আর ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত যুদ্ধবিরতির প্রস্তাব ইউরোপের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে বলে আশঙ্কা বাড়ছে। লন্ডন ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ আইআইএস সতর্ক করেছে, রাশিয়া যুদ্ধ অর্থনীতি গড়ে তোলায় 2027 বছরের মধ্যেই ইউরোপের জন্য প্রত্যক্ষ হুমকি তৈরি হতে পারে। সংস্থার মহাপরিচালক বাস্টিয়ান গিগরিক জানান, ক্রয় ক্ষমতার দিক থেকে রাশিয়ার প্রতিরক্ষা ব্যয়ে এবার ইউরোপীয় ন্যাটো সদস্যের সমান হয়ে যেতে পারে। তিনি বলেন, ইউক্রেনের প্রতিরোধ ইউরোপকে প্রস্তুতির জন্য একটি সুযোগ দিয়েছে। যুদ্ধ শেষ হলে সেই সুযোগ দ্রুত হারিয়ে যাবে। আকাশভিত্তিক গোয়েন্দা সক্ষমতা, কৌশলগত পরিবহন, দূরপাল্লার নির্ভুল হামলা, হাইপারস্কেল ক্লাউড কম্পিউটিং সহ বহু গুরুত্বপূর্ণ সামরিক ক্ষেত্রে ইউরোপ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। আইআইএসএস-এর হিসাব বলছে এসব সক্ষমতা ইউরোপকে একা অর্জন করতে হলে খরচ হবে প্রায় $1 ট্রিলিয়ন। এবার ইসরায়েলকে বয়কট করল গিনিস বুক। ইহুদিবাদী ইসরায়েলের রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো আর পর্যালোচনা করবে না বলে জানিয়েছে গিনিস বুক কর্তৃপক্ষ। সম্প্রতি এক ঘোষণায় এমনটাই বলেছে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস প্রতিষ্ঠানটি ইহুদিবাদী ইসরায়েল থেকে একটি নতুন রেকর্ড নিবন্ধনের আবেদন পাওয়ার পর জানিয়েছে তারা বর্তমানে ইসরায়েলের পক্ষ থেকে পাঠানো কোনো আবেদন পর্যালোচনা করছে না। জানিয়েছে কিডনি দানকে উৎসাহদানকারী একটি ইসরায়েলি প্রতিষ্ঠান গিনিস রেকর্ডসে একটি আবেদন জমা দেওয়ার পর তারা জানায় যে এই আবেদনটি তারা পর্যালোচনা করবে না। সম্প্রতি দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে কিডনিদাতাদের সংখ্যার ভিত্তিতে এই প্রতিষ্ঠানের কাছে একটি রেকর্ড নিবন্ধনের অনুরোধ করা হয়েছিল। গিনিস ওই সংগঠনের আবেদনের জবাবে একটি চিঠি পাঠায়। তাতে বলা হয়েছে, আমরা বর্তমানে ইসরায়েল থেকে রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো পর্যালোচনা করছি না। ইসরায়েলি চ্যানেল N12-এর প্রতিবেদন অনুযায়ী গিনিসের এই সিদ্ধান্ত দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীর গাজাকেও প্রভাবিত করছে। ফিলিস্তিনি অঞ্চলে স্বেচ্ছায় কিডনিদান কার্যক্রম পরিচালনা করা মাতনাত চাইম নামের একটি সংস্থা দাবি করেছে তারা মোট 2000 জন দাতাকে সংগঠিত করেছে যারা অপরিচিত মানুষদের কিডনি দান করেছেন। এই দাতাদের একত্রিত করে একটি গ্রুপ ছবি তুলে গিনিস রেকর্ডের জন্য আবেদন করেছিল সংস্থাটি। তবে ব্রিটেন ভিত্তিক রেকর্ড সংরক্ষণকারী প্রতিষ্ঠানটি তাদের আবেদনটি প্রত্যাখ্যান করেছে বলে প্রতিবেদনে জানানো হয়। ইসরায়েলি চ্যানেল 12 আরও জানায়, গিনিস কর্তৃপক্ষ হঠাৎই প্রক্রিয়া স্থগিত করে মাতনাত চাইমকে ইমেলে জানিয়েছে যে তারা বর্তমানে ইসরায়েল বা ফিলিস্তিনি ভূখণ্ড থেকে রেকর্ড আবেদন প্রক্রিয়াকরণ করছে না। বিষয়টি নিয়ে গিনিস কর্তৃপক্ষ এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেননি। ইসরায়েলি প্রতিষ্ঠানটির দাবি, গিনিসের এই সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। যে কোনো সময় ভেনেজুয়েলায় হামলা চালাবে যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে বড় তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাবে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার 2 ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে এ তথ্য জানান। ভেনেজুয়েলার ভেতর থাকা মাদক সাম্রাজ্যের অবকাঠামো এই হামলার লক্ষ্যবস্তু হবে বলে মন্তব্য করেন ট্রাম্প। তার দাবি, ভেনেজুয়েলার মাদক কারবারিরা বিপুল ফেন্টানেল উৎপাদন করে যুক্তরাষ্ট্রে পাঠায়, যেগুলো সেবন করে প্রতি বছর হাজার হাজার মার্কিনীর মৃত্যু হচ্ছে। তিনি বলেছেন, শুধুমাত্র গত বছরই এ মাদকের কারণে যুক্তরাষ্ট্রে 2 লাখ মানুষের মৃত্যু হয়েছে। ট্রাম্প বলেন, সমুদ্রপথের মতো আমরা স্থলেও হামলা শুরু করব। আপনারা জানেন, স্থলে হামলা নৌপথের হামলার চেয়ে সহজ।
অনেক সহজ। আমরা জানি মাদক চোরাচালানের জন্য তারা কোন পথ ব্যবহার করে। আমরা তাদের সম্পর্কে সব জানি, তারা কোথায় থাকে সব জানি। খারাপ লোকেরা কোথায় থাকে আমরা জানি। সেখানে খুব শীঘ্রই আমরা হামলা চালানো শুরু করব। সম্প্রতি ভেনেজুয়েলার উপর চড়াও হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যারিবীয় শহরে মার্কিন নৌবাহিনীর ব্যাপক সমাবেশ ঘটিয়েছেন তিনি। গত সেপ্টেম্বরের পর ভেনেজুয়েলা থেকে মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে অনেক নৌযানে হামলা চালিয়েছে তারা। ভেনেজুয়েলার আকাশসীমা এড়ানোর জন্য সতর্কবার্তাও দিয়েছেন ট্রাম্প। অশান্ত এই পরিস্থিতির মধ্যে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র আক্রমণ চালাতে পারে এমন শঙ্কা দেখা দিয়েছে। ট্রাম্প মাদুরো সরকারের পতন চায় বলেও শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে সোমবার রাজধানী কারাকাসে মাদুরো সমর্থনে হাজারো মানুষ একত্র হয়েছিলেন। তারা ভেনেজুয়েলার প্রতি যুক্তরাষ্ট্রের হুমকির প্রতিবাদ জানান। সমর্থকের উদ্দেশ্যে মাদুরো বলেন, দাসত্বের মাধ্যমে শান্তি পেতে চায় না ভেনেজুয়েলা। যুক্তরাষ্ট্রে তৎপরতার মুখে নিজেদের সেনাবাহিনীকেও প্রস্তুত করছে ভেনেজুয়েলা। মাদুরো বলেন, আমাদের উপর ২২ সপ্তাহ ধরে আগ্রাসন চালানো হয়েছে। একে মনস্তাত্ত্বিক তত্ত্ববাদ বলা চলে। এই ২২ সপ্তাহ ধরে তারা আমাদের পরীক্ষা করেছে। জন্মভূমির প্রতি ভেনেজুয়েলার জনগণ তাদের ভালোবাসা দেখিয়েছেন। ক্যারিবীয় অঞ্চলে গত কয়েক মাস ধরেই যুদ্ধজাহাজ ও সেনা জড়ো করছে যুক্তরাষ্ট্র। দেশটি ইতিমধ্যে সেখানে বেশ কয়েকটি জাহাজ ও নৌকা লক্ষ্য করে হামলা চালিয়েছে। মার্কিনীদের দাবি, এসব নৌযানে করে মাদক চোরাচালান করা হচ্ছিল। এর মধ্যে একটি নৌকাতে মার্কিন সেনাদের ২ বার হামলার ভিডিও ফাঁস হয়েছে। এতে দেখা গেছে প্রথম হামলায় নৌকার কয়েকজন নিহত হয়েছেন, তখনও অন্তত আরও ২ জন বেঁচে ছিলেন। পরবর্তীতে দ্বিতীয় হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়। ভিডিও ফাঁসের পর এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। তবে এটির পক্ষে সাফাই গিয়েছেন ট্রাম্প। তিনি মন্ত্রিসভায় এ ব্যাপারে বলেন, মাদক চোরাকারবারীরা গত বছর ২ লাখ মানুষকে হত্যা করেছে। আমরা এই সংখ্যা কমাতে যাচ্ছি। মাদকের সঙ্গে জড়িত সেসব কুকুরছানাদের আমরা শেষ করে দেব। আমরা আর মাদক আমাদের দেশে প্রবেশ করতে দেব না। গাজায় ফিরে ইসরায়েলি হামলা, সাংবাদিকসহ নিহত ৫ ফিলিস্তিনি। যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের গাজায় ফের হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাংবাদিক ও শিশুও রয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি জারি থাকা সত্ত্বেও ইসরায়েল ট্যাঙ্ক ও ড্রোন থেকে একের পর এক হামলা চালাচ্ছে এবং এতে বারবারই লঙ্ঘিত হচ্ছে যুদ্ধবিরতি, বাড়ছে হতাহত ও ধ্বংসযজ্ঞ। খবর টিআরটি ওয়ার্ল্ডের। গাজার চিকিৎসা সূত্র জানায়, গাজা সিটির আলতুফা এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণে ২ জন নিহত হন, যার এক শিশুও নিহত হয়েছে। আহত ১৫ জনকে আল আলী ব্যাপটিস্ট হাসপাতালে নেওয়া হয়। এছাড়া পূর্ব গাজা সিটির জায়তুন এলাকায় ইসরায়েলি গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হন। পরে খান ইউনিসের কেন্দ্রীয় অংশে ইসরায়েলি হামলায় ফটো সাংবাদিক মাহমুদ ওয়াদি নিহত হন। চিকিৎসকরা জানান, যুদ্ধবিরতি চুক্তি অনুসারে যে এলাকায় ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন হিসেবে চিহ্নিত নয়, সেই জায়গায় ড্রোন হামলায় তিনি নিহত হন। ইয়াদির বাবা বলেন, মাহমুদ নিরাপদ এলাকায় ছবি তুলছিল, কিন্তু ইসরায়েল কোনো অঙ্গীকার বা প্রতিশ্রুতি পূরণ করে না। গাজা সিটির কেন্দ্রীয় অংশের আল দারা স্কুলে ইসরায়েলি গোলাবর্ষণে নারীসহ আরও ১৭ জন আহত হয়েছেন। ওই স্কুলটিতে বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল। গাজা সিভিল ডিফেন্স বলছে, আলতুফা এলাকায় আরও ৫ জন আহত হয়েছেন এবং ইউনাইটেড নেশনস ওসার সহায়তায় উদ্ধারকর্মীরা আটকে পড়া বহু মানুষকে সরিয়ে নিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, উত্তরের বেইত লাহিয়ায় ইসরায়েলি বাহিনী বহু ভবন ও স্থাপনা ধ্বংস করে দিয়েছে। এই এলাকা এখনও ইসরায়েলি মাসকুলি নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া গাজা সিটি, খান ইউনিস ও রাফা এলাকা এখনও ইসরায়েলি হামলার প্রধান লক্ষ্যবস্তু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৩৫৬ জন নিহত এবং আরও ৯০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় ৭০,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ১,৭১,০০০-এরও বেশি মানুষ। গাজা সরকারি মিডিয়া অফিস জানায়, ওয়াদি নিহত হওয়ার পর গাজায় সাংবাদিক মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৭ জনে। তারা অভিযোগ করেছে, ইসরায়েল ফিলিস্তিনি সাংবাদিকদের উপর বুঝে শুনে হামলা ও টার্গেটেড হত্যাকাণ্ড চালাচ্ছে। আর্থিক সংকটে জাতিসংঘ কর্মী ছাঁটাইয়ে বাজেট কমানোর ঘোষণা। সদস্য দেশগুলো চাঁদা বকেয়া রাখায় তীব্র অর্থ সংকটে পড়েছে জাতিসংঘ। এ কারণে ২০২৬ সালে সংস্থাটির বাজেট ১৫.১% ও কর্মী সংখ্যা ১৯% কমানোর ঘোষণা দিয়েছেন বিশ্ব সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। গত সোমবারের ওই ঘোষণায় তিনি বলেন, আগামী বছরের বাজেট নির্ধারণ করা হয়েছে $৩২৪ কোটি, যা ২০২৫ সালের তুলনায় $৫৭.৭০ কম। বর্তমানে সদস্য দেশগুলোর বকেয়া চাঁদা দাঁড়িয়েছে $১.৫৯ ট্রিলিয়ন বা $১,৫৯ কোটি-এরও বেশি। আলাদা এক বিবৃতিতে জানানো হয়, সেপ্টেম্বরের ঘাটতির বড় অংশের জন্য দায়ী যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও মেক্সিকোর বকেয়া চাঁদা জমা না দেওয়া। জাতিসংঘ মহাসচিব বলেন, বাজেট সংকোচনের মধ্যেও ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী সংস্থা UNRW এর বাজেট অপরিবর্তিত থাকবে, কারণ গাজায় চাহিদা বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে। তার বক্তব্য, UNRW এতে কোনো সংকট তৈরি হলে তা গাজার মানবিক সহায়তা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেবে। এছাড়া ডেভেলপমেন্ট অ্যাকাউন্ট ও আফ্রিকার উন্নয়ন সংক্রান্ত অ্যাডভোকেসির বাজেটও ২০২৫ সালের সমপরিমাণই থাকবে। ঘাটতি পোষাতে জাতিসংঘ ২,৬৮১টি পদ বাতিল করতে যাচ্ছে। গুতেরেস জানান, এসব কাজের বড় অংশ অন্যান্য সংস্থা বেশি দক্ষতার সঙ্গে করতে পারবে অথবা অভ্যন্তরীণ দক্ষতা বাড়ানো গেলে এত কর্মী প্রয়োজন হবে না। তিনি আরও বলেন, চলমান তহবিল সংকটের কারণে জাতিসংঘের মোট ১৮% পদ আগেই শূন্য রয়েছে। এদিকে জাতিসংঘের বিশেষ রাজনৈতিক মিশনগুলোতেও বড় কাটছাট আসছে।
সালে এ খাতের বাজেট থাকবে 54 কোটি 36 লাখ ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় 22% কম। কিছু মিশন বন্ধ হবে আর কিছু মিশনের কার্যক্রম ছোট করা হবে। আবার ব্যয় কমাতে জাতিসংঘ নিউ ইয়র্কে তাদের উপস্থিতিও সংক্ষিপ্ত করছে। গুতেরেস জানান 2027-এর শেষ নাগাদ নিউ ইয়র্কের 2টি অফিস লিজ বাতিল করা হবে, যা 2029 সাল থেকে বছরে 2 কোটি 45 লাখ ডলার সাশ্রয় দেবে। এর মধ্যে 2017 সাল থেকে শহরটির কয়েকটি দফতর বন্ধ করে 12 কোটি 60 লাখ ডলার সাশ্রয় হয়েছে।